আমি যদি সিলেবাসগুলি দেখতে যাই, এটা হলো সিলেবাস 441 ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সয়েল ইনভেস্টিগেশন টেকনিক্স। এটা অনেক জিনিস পড়ানো হবে এখানে। দিস পার্ট উইল বি কভার্ড বাই প্রফেসর শরীফুল ইসলাম। টেকনিক্সের মধ্যে হলো যে তোমরা হয়তো অলরেডি ফ্যামিলিয়ার উইথ যে বোর লগিং, সয়েল এক্সপ্লোরেশনের একটা পার্ট হলো বোর লগিং। আমরা এসপিটি, সিপিটি, এসপিটি মানে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করে থাকি উইথ ডিফারেন্ট ডেপথ অফ দি সয়েল, এবং এই ডেপথ অফ দি কত ডেপথ পর্যন্ত আমরা এক্সপ্লোরেশন করব, কোন ফাউন্ডেশনের জন্য, কোন স্ট্রাকচারের জন্য কয়টা করব, তার ফ্রিকোয়েন্সি কি হবে, অল দোজ থিংস উইল বি কভার্ড বাই ইন দিস টপিক। তারপরে হলো সয়েল স্যাম্পলিং আমরা করি, দুই ধরনের স্যাম্পলিং, ডিস্টার্ব স্যাম্পল, আনডিস্টার্ব স্যাম্পল। আনডিস্টার্ব স্যাম্পল ইন কেস অফ ক্লে সয়েল আমরা করতে পারি, স্যান্ডের বেলাও করা যায়, বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। নর্মালি ভেরি ফিউ স্পেশাল ইয়ে ছাড়া, কি বলবো, কনস্ট্রাকশন প্রজেক্ট ছাড়া স্যান্ডের আমরা কি বলবো আনডিস্টার্ব স্যাম্পল আমরা রিকভার করি না। যেমন ধরো ভেরি এক্সপেন্সিভ একটা প্রজেক্ট হলো পদ্মা ব্রিজ, সেই ক্ষেত্রে হয়তো স্যান্ড, যেমন মাটির নিচে আমরা যদি যেতে থাকি বিভিন্ন ধরনের সয়েল লেয়ার এনকাউন্টার থাকে, স্যান্ড থাকে, মিক্সড অবস্থায় থাকে, সি5 সয়েল থাকে, বিভিন্ন ডেপথে বিভিন্ন লেয়ারিং থাকে। হ্যাঁ, সবসময় খেয়াল রাখতে হবে উই আর লুকিং ফর সাম স্যান্ড লেয়ার্স। হ্যাঁ, আমাদের দেশে আর কি, অন্য দেশে হলে আমরা খুঁজতাম যে গ্র্যাভেল অথবা কোথায় পাথর আছে সেরকম কোনো লেয়ার আছে কিনা, কিন্তু আমাদের বাংলাদেশের ইয়েতে টেরিটরিতে ফাউন্ডেশন যে লেভেলে দেওয়া হয় সেই লেভেল পর্যন্ত কোনো স্টোন নাই, সুতরাং ফরগেট অ্যাবাউট দ্যাট স্টোন লেয়ার, সো অনলি স্যান্ড অর ক্লে. So we looking for usually clay sand layers having very high SPT value, say around 50, এবং সামটাইমস এটা থাকবে, অনেক সময় হয়তো বা নাও থাকতে পারে। তো এনিওয়ে, যে কত ডেপথ পর্যন্ত যাব সে ডেপথটা হলো আমরা ওইরকম একটা লেয়ার খুঁজি। ওই লেয়ার না পেলে আমরা সবসময় যে ওই লেয়ারে যাবো তাও না। যেমন আমি একটা দোতলা বিল্ডিং বানাবো, ডেফিনেটলি ওই লেয়ার যদি 30-40 মিটার নিচে হয় আমি ওই পর্যন্ত যাব না। তো এখানে বহু জিনিস আছে চিন্তা। তারপরে যেটা বলছিলাম যে ডিস্টার্ব এবং আনডিস্টার্ব স্যাম্পল, আনডিস্টার্ব স্যাম্পল যে কোনো সময় নেওয়া যায়, সেটা সমস্যা না, সেটাই সমস্যা। আর ডিস্টার্ব স্যাম্পল যে কোনো সময় নেওয়া যায়, বিভিন্ন ডেপথ থেকেই নেওয়া যায়। কিন্তু আনডিস্টার্ব স্যাম্পল সমস্যা হলো যে আনডিস্টার্ব মানে তার যে সয়েলে ইনসিটু কন্ডিশনে যে স্ট্রেংথ অথবা ক্যারেক্টারিস্টিক্স থাকার কথা, ওখান থেকে রিকভার করার পরে ল্যাবরেটরিতে আনার পর একই জিনিস থাকবে, এইটা হলো আমরা এসিউম করে নেই যে ইফ ইট ইজ মেনটেইনড মোরলেস, তখন সেটাকে আনডিস্টার্ব স্যাম্পল আমরা বলি। স্যান্ডের বেলা এরকম স্যাম্পল রিকভার করা ভেরি ভেরি ডিফিকাল্ট, বিকজ স্যান্ড ইনট্যাক্ট অবস্থায় থাকে না। যেমন একটা কিছু হয়তো স্যাম্পল ঢুকিয়ে দেওয়া হলো, যখন তাকে টান দেওয়া হয় মানে নিয়ে আসার জন্য, তখনই সব স্যান্ড বের হয়ে যায়। তো ফলে এটাকে রাখা যায় না, কারণ স্যান্ডের মধ্যে একটার সাথে আরেকটার সাথে কোহেশন নাই, সম্পর্কও নাই, দে আর অল দি ইন্ডিভিজুয়াল পার্টিকেলস। যখনই স্ট্রেস রিলিজ হয় সে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। ফলে আনডিস্টার্ব করতে হলে তোমাকে যে লেভেল থেকে স্যান্ড নিয়ে আসতে চাচ্ছ সেই লেভেলে সামহাও এটাকে ফ্রিজিং করে ফেলতে হবে, ওই জোনে সয়েলকে ফ্রিজিং করে ফেলতে হবে। ইট ইজ ডান ডিউরিং এক্সপ্লোরেশন, যেমন ড্রিলিং করার সময় এই কাজটা করা হয়, কার্বন ডাই অক্সাইড এবং সাম আদার কেমিক্যাল দিয়ে এটা ফ্রোজেন করে তারপরে অ্যাজ ইফ স্টোন ইজ রিকভার্ড সেইভাবে তাকে কেটে নিয়ে আসা হয়। নিয়ে এসে সেই স্যাম্পলকে একেবারে কি বলবো উইথ কেয়ার, বুঝতে পারছো ভেরি এক্সপেন্সিভ দি স্যাম্পল, এই টাইপ স্যাম্পলগুলি, তাকে প্রপার প্রিকশন নিয়ে ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় যেন গলে না যায় আর কি, তারপরে সেখানে ব্যবস্থা নেয়। তো ফলে দ্যাট টাইপ অফ স্যাম্পল রিকভারি ইজ ভেরি এক্সপেন্সিভ, আমরা সেগুলি নর্মালি অ্যাভয়েড করি। তো তারপরে বুঝতে পারছো এখানে ডিস্টার্ব আনডিস্টার্ব স্যাম্পলের ব্যাপার আছে। সেখানে আনডিস্টার্ব স্যাম্পলকে আমরা যেভাবে ডিফাইন করছি, হোয়েদার ইট ইজ রিয়েলি আনডিস্টার্ব, হোয়াট আর দি ফ্যাক্টরস
controlling the undisturbed samples, something like that. এই জিনিসগুলো এখানে পড়ানো হবে, all details. Then next হলো types of foundation. কি ধরনের ফাউন্ডেশন, যেমন তোমরা অলরেডি জানো যে ফাউন্ডেশন দুই ধরনের হয়ে থাকে, একটা শ্যালো ফাউন্ডেশন আর একটা হলো ডিপ ফাউন্ডেশন। ফাউন্ডেশন হুইচ ইজ কনস্ট্রাক্টেড, বুঝতে পারছো, বোথ টাইপ অফ ফাউন্ডেশনস আর অলওয়েজ বিল্ট আপ ইন সয়েল, মাটির নিচে এটা করা হবে ফাউন্ডেশনটা, হুইচ ইজ উইদিন এ শ্যালো ডেপথ। হোয়াট ডু মিন বাই শ্যালো ডেপথ ইজ এ ডিফারেন্ট থিং, সেটা আমরা পরে দেখবো। উইদিন দি শ্যালো ডেপথে যদি আমরা ফাউন্ডেশন দিতে পারি, ইট ইজ কল্ড শ্যালো ফাউন্ডেশন, বাট ইফ ইট ইজ গো ফর লং deep foundation, normally pile foundation, pier foundation, etc., the deep foundation, caissons, etc. Shallow foundation হলো ফুটিং, ইন্ডিভিজুয়াল ফুটিং হয়ে থাকে, কম্বাইন্ড ফুটিং, তারপর ওয়াল ফুটিং, all these things are types of foundations. Settlement, distortion and distortion of the foundations. Settlement বুঝতে পারছো যে আমরা যে ফাউন্ডেশন আমরা যেই ডেপথে দিই না কেন, আমরা দিচ্ছি কেন, উপরে সুপার স্ট্রাকচার তৈরি হবে, সেই সুপার স্ট্রাকচারের উপর লোড আসবে, এবং সুপার স্ট্রাকচারের তার সেলফ ওয়েট, অল দিস থিংস আর গোজ টু দি ফাউন্ডেশন, অ্যান্ড ফাউন্ডেশন থেকে সয়েলের মধ্যে ডিসিমিনেট করবে, ছড়িয়ে দেওয়া হবে। এটা তো মেইন প্রিন্সিপাল। এখন এই প্রিন্সিপালে যখনই লোড আসতেছে, ডেফিনেটলি পুরো স্ট্রাকচার আমরা জানি যে লোড আসলেই, যে কোনো একটা লোডই হোক না, হোয়াট এভার দি ম্যাগনিটিউড ইজ, দি স্ট্রাকচারাল এলিমেন্ট উইল বি শর্টেন, তাই তো, কম্প্রেশনে। এখন এইটা হয়তো স্ট্রাকচারাল এলিমেন্ট ইটসেলফ ইজ শর্টেন, কলাম শর্টেন হচ্ছে, কলামের মাধ্যমে ইভেনচুয়ালি ফুটিং এ যাচ্ছে, ফুটিং এর মাধ্যমে সয়েলে দিচ্ছে, সয়েলে যখনই দিচ্ছে ম্যাটেরিয়াল যখন শর্টেন হচ্ছে, সয়েল ম্যাটেরিয়ালও ইটসেলফ শর্টেন না হয়ে তার মধ্যে যে ভয়েড থাকবে সেটা স্কুইজড হয়ে যাবে। তার মানে এইটা যেই লেভেলে ছিল এটা নিচের দিকে যেতে থাকবে আস্তে আস্তে, অল্প অল্প বিস্তর আর কি। দ্যাট ইজ কল্ড দি সেটেলমেন্ট। And distortion হলো যে রিলেটিভ সেটেলমেন্ট বিটুইন দি টু ফুটিংস অর থ্রি ফুটিংস আন্ডার এ সেম স্ট্রাকচার, নর্মালি একইভাবে সেটেল করার কথা, বাট সেটা করবে না, যদি না করে দেয়ার উইল বি সাম ডিস্টোরশন, এবং সেই ডিস্টোরশনটা কত, তার একটা লিমিটের মধ্যে রাখতে হয়। নর্মালি আমরা প্রেশার লেভেল যদি সেম রাখতে পারি, সেটা হয়তো সেটেলমেন্টও সেম হবে, বাট যেহেতু সয়েল কখনোই ইউনিফর্ম না, we are talking about foundations of under different columns within the same building. যদি আমরা চিন্তা করি, দুইটা কলাম যদি চিন্তা করি, দুইটা কলাম একটা থেকে আরেকটা 15-20 ফিট দূরে আছে স্পেটিয়ালি, যে হরাইজন্টালি হয়তো 15 থেকে 20 ফিট দূরে আছে, এন্ড দুইটার নিচে যে লেয়ারে আমরা তাকে ফাউন্ডেশন দিয়ে দিলাম, দুইটা তো সেম নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। একটা মানুষ যেমন আরেকটার মতো হয় না, সয়েলও এরকম ভেরি মাচ হিটারোজিনিয়াস। তো ফলে তাদের মধ্যে যে সেটেলমেন্ট, যে একই লোড নেওয়ার পর, একই লোড বা একই প্রেসারের লোড নেওয়ার পর দুইটা সেটেলমেন্ট একই রকম নাও হতে পারে, এবং হুইচ ইজ ভেরি মাচ লাইকলি। তো ফলে তার মধ্যে একটা রিলেটিভ থাকবে, সেটেলমেন্ট বেশি বা রিলেটিভ একটা সেটেলমেন্ট থাকবে দুইটার মধ্যে, এবং তার জন্য একটা ডিস্টোরশন হবে, সেইটাও একটা লিমিটের মধ্যে থাকতে হবে। তো আমরা নর্মালি ডিস্টোরশন চাই না, সেটেলমেন্টও চাই না, দুইটাই হবে, অবধারিত ভাবে হবে, সেটেলমেন্টও হবে, ডিস্টোরশন হবে। সেটেলমেন্ট একটা লিমিটের মধ্যে যদি রাখা যায়, বাই সাম মিনস অল থিংস উইল বি সলভ। এই ডিস্টোরশনও কম হবে, সেই জন্য এই সেটেলমেন্টকে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে রাখাই আমাদের একটা, আমরা যে ক্যাপাসিটি বের করবো ভবিষ্যতে, যে ক্যাপাসিটি হিসেবে ডিফাইন করবে ফুটিংকে বা পাইলকে, সেই ক্যাপাসিটি ইজ ইউজুয়ালি বেসড অন দি প্রেশার আন্ডার হুইচ ইট ক্যান অ্যাক্ট আপন, এবং তার সাথে হলো যে উইদিন দি টলারেবল লিমিট অফ দি সেটেলমেন্ট, দিস পার্ট উইল বি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট অ্যালাউয়েবল ক্যাপাসিটি। তো সেটেলমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট, এইটাও আমরা বিভিন্নভাবে এগুলি, এই সেটেলমেন্ট কিভাবে বের করে, এই জিনিসগুলি তোমরা অলরেডি থার্ড ইয়ারে 3-4-1 পড়ে আসছো। যেমন ধরো সেটেলমেন্টে কয়েক ধরনের পার্ট আছে, তাই না? যেমন ইলাস্টিক শর্টেনিং অথবা ইলাস্টিক সেটেলমেন্ট অথবা ইনিশিয়াল সেটেলমেন্ট, যে লোড দেওয়ার সাথে সাথেই সাম সর্ট অফ সেটেলমেন্ট উইল বি দেয়ার, তাই তো, বা শর্টেনিং উইল বি দেয়ার, দ্যাট ইজ দি ইনিশিয়াল সেটেলমেন্ট। ইলাস্টিক রিজনে যে লোড আসলো সেটেলমেন্ট হবে, সেইটা এক ধরনের, সেটাকে ইলাস্টিক অথবা ইনিশিয়াল সেটেলমেন্ট বলা হয়। সেই ইলাস্টিক সেটেলমেন্ট ইজ ইউজুয়ালি, which is very much significant in case of
স্যান্ড। তো বুঝতে পারছো আমাদের দুইটা জিনিসপত্র, একটা হলো স্যান্ড আর একটা ক্লে। বাংলাদেশের প্রেক্ষাপটে স্যান্ডের সেটেলমেন্ট বেশি হবে, বিশেষ করে ইলাস্টিক সেটেলমেন্ট যেটা। আরেকটা পার্ট অফ সেটেলমেন্ট হলো কনসলিডেশন সেটেলমেন্ট, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লে, স্যাচুরেটেড ক্লে, অ্যান্ড হুইচ ইজ ফর ক্লে ইজ ভেরি মাচ সিগনিফিক্যান্ট। ক্লে যদি স্যাচুরেটেড না থাকে, আনস্যাচুরেটেড অবস্থায় থেকে থাকে, তাইলে আমরা সেটারও ইলাস্টিক সেটেলমেন্ট বের করবো। সেটা কিন্তু আবার সিগনিফিক্যান্ট হইতে পারে ক্লে যদি আনস্যাচুরেটেড থাকে। বাট ইন কেস অফ ক্লে গভর্নিং ফ্যাক্টর হবে যে ইলাস্টিক সেটেলমেন্টের চেয়ে কনসলিডেশন সেটেলমেন্টই বেশি গভর্নিং ফ্যাক্টর হবে, যেটাই বেশি সাবস্টেন্সিয়াল হবেই, এবং সেইটাই তার ক্যাপাসিটি বলো যাই বলো, সেফ বিয়ারিং ক্যাপাসিটি অফ ফুটিং বা পাইল সেটাকে কন্ট্রোল করবে। তো আমরা এই থার্ড ইয়ারে যে জিনিসগুলি পড়ছো তোমরা, ইলাস্টিক শর্টেনিং বা কনসলিডেশন সেটেলমেন্ট অথবা সেকেন্ডারি সেটেলমেন্ট। সেকেন্ডারি সেটেলমেন্টও অলসো ওয়ান টাইপ অফ সেটেলমেন্ট, যেটা নর্মালি একই লোডে টাইম ডিপেন্ডেন্ট ফর লং টাইম পার্টিকেল আন্ডার স্ট্রেস থাকা অবস্থায় যে রিওরিয়েন্টেশন অফ দি পার্টিকেলের জন্য যে সেটেলমেন্টটা হয়, সেইটা স্ট্রেস কোনো ইনক্রিজ হচ্ছে না, পোর ওয়াটার প্রেশার ইজ নট দেয়ার। সুতরাং থিওরিটিক্যালি কনসলিডেশন সেটেলমেন্ট আমরা যদি মনে থাকে তোমাদের, চিন্তা করে দেখো, ওয়ান্স কনসলিডেশন ইজ ডান, পোর ওয়াটার প্রেশার ইজ নট দেয়ার, সেটেলমেন্ট চিজেস। কার্ভটা যদি চিন্তা করে থাকো, এটা ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট হওয়ার পরে একটু ইনক্লাইন থাকে, ওইখানে পোর ওয়াটার প্রেশার নাই, কিন্তু পার্টিকেল রিওরিয়েন্টেশন হওয়ার ফলে কিছু সেটেলমেন্ট হবে। এখন সেই রিওরিয়েন্টেশন অফ দি পার্টিকেল হুইচ ইজ দি সেকেন্ডারি কনসলিডেশন, হোয়েদার ইট ইজ কনসিডারেবল অর নট। নর্মাল ক্লে যদি হয়ে থাকে, নন অর্গানিক ক্লে অথবা ইনঅর্গানিক ক্লে, সেই ক্ষেত্রে এই সেকেন্ডারি কনসলিডেশন নো নিড টু কনসিডার। বাট ইফ ইট ইজ স্পিড অথবা অর্গানিক সয়েল, তখন সেটাকে সাবস্টেন্সিয়াল হবে। তো ওই জিনিসগুলি তোমাদেরকে ওই খাতাপত্রগুলি, কোর্স ম্যাটেরিয়ালগুলি রেডি রাখো, ওগুলি একটু তোমাদের পড়তে হবে। এই ডিটেলস আমরা এখানে পড়বো না, এখানে আমরা অঙ্কগুলি করবো, হাউ টু সলভ দি প্রবলেম, এখানে এই জিনিসগুলি আসবে। সুতরাং সেই তোমাদের সেই বই খাতাগুলি লাগবে। ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ দি ফুটিংস, ফুটিং এর ডিজাইন কিভাবে করা হয়। আমরা এখানে বিল্ডিং ডিজাইন, বুঝতে পারছো, আমরা যদি ডিজাইনের কথা চিন্তা করি, একটা পার্ট হলো যে লোড ক্যালকুলেশন, এসব ব্যাপারগুলি আসছে, যে একটা পার্টিকুলার ফুটিং এ কি পরিমাণ লোড আসবে, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি সুপার স্ট্রাকচারাল পার্ট অফ দি স্ট্রাকচার অলসো, তাই তো। সেখান থেকে লোড ক্যালকুলেশন করে আসবে, আসার পরে ওই একটা পার্টিকুলার ফুটিং অথবা কলামের যেখানে ফুটিং দিব, whether it is a shallow footing or pile footing, whatever it is, তার কি পরিমাণ লোড আসবে, সেই জিনিসগুলো সব ওখান থেকে ক্যালকুলেশন আসবে। সে ডিজাইন, এখানে আমরা সেই ক্যালকুলেশন পার্টটা খুব একটা পড়বো না, এইটা আমরা তোমরা যে মানে থার্ড ইয়ারে যেটা অলরেডি পড়ছো, যে ইনফ্লুয়েন্স এরিয়া মেথড, বা ঠিক আছে ওই এরিয়াতে কি পরিমাণ স্ল্যাব জানো, আগে স্ল্যাব লোড থেকে সেগুলি, আমি যদি বিল্ডিং এর কথা বলি, কোন একটা পার্টিকুলার স্ল্যাব থেকে লাইভ লোড, ডেড লোড, এইসব হিসাব করার পরে আমরা কলামের লোডটা নিয়ে আসি, ইনফ্লুয়েন্স এরিয়া দিয়ে গুণ দিয়ে, তারপরে নাম্বার অফ স্টোরি দিয়ে গুণ দিয়ে দিই, তারপরে কিছু ফাউন্ডেশনের স্ট্রাকচারের জন্য কিছু একটা পার্সেন্টেজ অফ লোড অ্যাড করি, দ্যাট ইজ দি ওয়ার্কিং লোড। আমরা সেই হিসাব করে যাব নর্মালি, ওই অ্যানালাইসিসই আমরা করি, তার সাথে হয়তো ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিসও করি। তো ওই ডিটেলে আমরা যাব না, দ্যাট লোড উইল বি অলরেডি নোন, দেন হাউ টু ডিজাইন ইট, which type of foundation will select, what is the criteria to select a foundation type, সেইগুলি আমরা হয়তো এই যে টপিক 2 এর সময় পড়ব। তো সেইগুলি কনসিডার করে আমরা ডিজাইনটা করব। একটা ডিজাইনও একটা টিম, the engineer will design the foundation system, then it will deliver to the field-এ যাবে কনস্ট্রাকশন of the footing, and field-এ কারা, field-এও আরেক সেট অফ engineers will look after the হোল প্রসেস। কিন্তু কাজগুলি আসলে করে কারা, লেম্যান, বিভিন্ন কন্ট্রাক্টর থাকে, তারা বিভিন্ন পার্ট অফ দি, যেমন ধরো আমি যদি পাইল ফাউন্ডেশনের কথা ভাবি, সেইখানে কাজটা একজনকে দিয়ে দেওয়া হবে একটা কন্ট্রাক্টরকে, কন্ট্রাক্টর তখন পাইল রিগ, এটা যদি বোর্ড পাইল হয় এক ধরনের রিগ নিয়ে আসবে, ড্রিভেন পাইল হলে আরেক ধরনের রিগ নিয়ে আসবে, রিগ বা ইনস্ট্রুমেন্টেশন। ড্রিভেন পাইলের জন্য হিউজ ইনস্ট্রুমেন্টেশন লাগে, সেগুলি নিয়ে সেগুলিকে ড্রাইভ করার ব্যবস্থা করবে। তো ফলে ইঞ্জিনিয়ার ইজ নো লঙ্গার দেয়ার, তুমি ডিজাইন করে ফিল্ডে পাঠিয়ে দিয়েছো, দেন অ্যানাদার সেট অফ ইঞ্জিনিয়ার, আর যারা ফিল্ডে কাজ করবে তারা সেই জিনিসটা দেখবে। এখন
লেম্যান কাজটা করবে ঠিকই, বাট ডিজাইনার শুড স্পিক আউট এভরি ডিটেইল টু বি ফলোড এট দি ফিল্ড। তো ফলে ডিজাইনারের দায়িত্ব হলো সব জিনিস, এই যে তুমি ডিজাইন করে দিয়ে দিলেই তোমার কাজ শেষ না, এভরি ডিটেইল শুড বি স্টেটেড ইন দি ডিজাইন ড্রয়িং। পার্টিকুলার কাজটা করার সময় কি কি জিনিস তাকে লুক আফটার করতে হবে, এবং সেটা করার সময় আমরা যেখানে পড়বো লুক আফটার করতে হলে কি কোন মেথডে করলে কি প্রবলেম হবে, সেই কনস্ট্রাকশন ডিটেলস এন্ড প্রবলেমগুলি আমরাও এখানে কিছুটা দেখব। তারপরে ডিজাইন কনস্ট্রাকশন অফ দ্য ফুটিংস এর সাথে আসবে র্যাপস, পাইলস, এই সবগুলির বেলায় আমরা পড়বো। একটা হলো ফুটিংস, শ্যালো ফুটিং, তারপর র্যাপস, পাইলস, অল দিস থিংস, এই টপিকস, তারপর সেটেলমেন্ট টপিকস এর সাথে রিলেটেড। And then the last topic is the last, or মানে লিস্টে লাস্ট, maybe it will covered initially, slope stability analysis। এটার সাথে ডিপ ফাউন্ডেশনের সাথে সম্পর্ক নাই, এটা হলো স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস অফ অ্যান এমবাঙ্কমেন্ট অর এ ড্যাম, এই জাতীয় স্ট্রাকচার, যেমন এমবাঙ্কমেন্ট অথবা ড্যাম আমরা অ্যাক্রস দি রিভার অ্যালং দি রিভার আমরা দিয়ে থাকি। তো সেইটা অ্যানালাইসিস আমরা এখানে দেখবো। এখানে এইটার সিলেবাসও হিউজ। তো এই পার্টটাও শরীফুল ইসলাম, প্রফেসর শরীফুল ইসলাম এই অংশটা উনি পড়াবেন, এবং এই ফার্স্ট টপিকসটা উনি পড়াবেন। এই দুইটা জিনিসই উনি কভার করবেন, যে সপ্তাহে একটা ক্লাসে, আগামী 14 ক্লাসে, আর আমি এই বাকি তিনটা বা চারটা যাই হোক হোয়াটএভার। আর এই সেমিস্টারে অলরেডি তোমরা জানো যে এইবার বোধহয় পরীক্ষা হবে না, গত সেমিস্টারের মতো হবে না। ইভেনচুয়ালি এট দি এন্ড তোমাদের অন ক্যাম্পাস পরীক্ষা, রিটেন এক্সাম হবে, যেটা তার ফলে ক্লাসও হয়তো শুরু হবে তোমাদের। অন ক্যাম্পাস ক্লাস হতো মে মাসে, কি যেন একটা ডেট দিয়েছে সরকার, ওর পর থেকে, রোজার ঈদের পর থেকে। তার আগ পর্যন্ত আমার ধারণা 50% ক্লাস শেষ হয়ে যাবে। তো ফলে আমরা বিশেষ করে রিগার্ডিং ক্লাস টেস্ট, দুই সিস্টেমে কিন্তু আছে। আমি যদি ধরি রোজার ঈদের আগ পর্যন্তই 7 সপ্তাহ বা 8 সপ্তাহ ক্লাস যদি হয়ে যায়, তাহলে এখানেও আমাদের ক্লাস টেস্ট নেওয়ার ব্যাপার আছে, পরেও আছে। আর সবগুলি যদি আমরা পরে নেই, ইট উইল বি সিরিয়াস প্রবলেম ফর ইউ। তো ফলে প্রথম অংশের ক্লাস টেস্ট হয়তো আগের মতোই হবে, জানি না, আগের মতো হইলেও যাই হোক ওটার মতোই হবে, গত সেমিস্টার যেভাবে হয়েছে। কিছু ক্লাস টেস্ট রেখে দেওয়া হবে শেষের দিকে হওয়ার জন্য। তো এই হলো আমাদের মূল কথা। দেন আমি যদি এখন মূল পার্টে যাই, ইন্ট্রোডাকশন এন্ড টাইপস অফ ফাউন্ডেশন, যেমন আমার সেই পার্টে প্রথমেই ছিল টাইপস অফ ফাউন্ডেশন। যদি যাই, আমি এই ম্যাটেরিয়ালটা হয়তো তোমাদেরকে দিয়ে দিব, সেখানে কোন বই আমি ফলো করবো সবই হয়তো বা বলা আছে। এই যেমন ভিএনএস মার্তির বইটাই করতে পারো তোমরা, এখানে বহু প্রবলেম দেয়া আছে। অ্যাডভান্স ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, এটা ইন্ডিয়ান রাইটারের বই, এইটা সম্ভবত নিউ মার্কেটে তোমরা পাবা। নাম্বার 2 হলো বিএম দাসের বইটা, প্রিন্সিপালস অফ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, এই বইও ভালো। এই দুইটা বই মেইন। বাওয়েলসের বই তোমরা দেখতে পারো, ফাউন্ডেশন অ্যানালাইসিস ডিজাইন। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের কিছু অংশ এখানে আসবে, আমরা হয়তো কোড টোড এগুলি কভার করবো না, তো হয়তো বা রিলিভেন্ট কিছু জিনিস হয়তো বলে যাবো যখন পড়াবো তখনই। তারপরে CA3 এইটা, সেইটাও আরেকটা বিল্ডিং কোড আমেরিকান, সেইটাও কিছু জিনিস থাকবে, বাট নট পার্ট অফ দি সিলেবাস, বাট সিলেবাস উইল বি গভর্নড বাই দি কোড। বিএনবিসি, আমাদের বিএনবিসি কোড রিগার্ডিং সয়েল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং খুব একটা স্ট্রং না, বহু জিনিসই আছে, প্রবলেম আছে। তো ফলে রেলিভেন্ট জিনিসগুলি যেভাবে ডিজাইন করতে হবে, আমরা খেয়াল রাখতে হবে যে সিলেবাস কিন্তু হিউজ। ইভেন আমি যদি পাইল ফাউন্ডেশন চিন্তা করি, লট অফ কি বল লিটারেচার উইল বি দেয়ার। আমি হয়তো স্পেসিফিক্যালি যেটা ডিজাইনের পারপাসে তোমরা ইউজ করবে সেগুলি পড়াবো, সব আমি পড়াইতে যাব না। সুতরাং যেগুলি আমি কভার করবো সেগুলিতে স্টিক থেকেও, লট অফ থিংস আর দেয়ার ইন দি বুক,
তুমি এগুলি যত বেশি দেখতে যাবা ততই কনফিউজ হতে থাকবা, প্রথম দিকে এত কিছু পড়তে যাবে, যেগুলি দেওয়া হবে সেগুলি পড়ো। Foundational definition আমরা জানি যে structure essentially consists of two parts, namely the superstructure which is above the plinth level, মাটির উপরে যেটা থাকে সেটা হলো superstructure, and the substructure which is below the plinth level, মাটির নিচে যেটা থাকে। That's very simple. মাটির নিচের অংশটা হলো ফাউন্ডেশন, উপরের অংশটা হলো সুপারস্ট্রাকচার, আর নিচের যে ফাউন্ডেশন সেটাকে সাবস্ট্রাকচার বলা হয়। Substructure is the part of the structure that is usually placed below the surface of the ground to transmit the load from the superstructure to the underlying soil or rock, যেটা আগেই বলছি আমি, যে রক আমাদের দেশে নাই, সো ইউ ফরগেট অ্যাবাউট দি রক, বাট তোমাদের মধ্যে যারা বাইরে চলে যাবা ওখানেই থাকবা তখন কিন্তু রক আসবে। বাইরে অনেক দেশেই শ্যালো ডেপথেই রক আছে, আমাদের সেটা নাই। So we don't need to consider rock, but you should keep it in mind. The rock is very important. Similar রকের জিনিসপত্র আমরা খুব একটা বেশি পড়বো না, কিন্তু বাইরে গেলে তোমাকে নিজে পড়ে নিতে হবে এটা। Generally, about 30% of the total construction cost is spent on the foundation. এইটা হলো একটা জেনারেল কথাবার্তা। তা এটাতে বুঝতে পারছো কত কি পরিমাণ এক্সটেন্ট অফ কস্ট ইনভলভ ইন দি ফাউন্ডেশন। বাট আমি যদি পদ্মা ব্রিজের কথা বলো, ওখানে আরো অনেক বেশি পার্সেন্টেজে মাটির নিচে চলে যাচ্ছে আর। ফুটিং যেটা বলা হচ্ছে যে ফুটিং আর দোজ পার্টস অফ দ্য ফাউন্ডেশন হুইচ আর রেস্টিং ডিরেক্টলি অন দি সয়েল, সাপোর্ট specific portion of the building and distributed building loads directly to the soil. The most efficient footing and foundation system is that transmit building loads mostly to the soil without exceeding the bearing capacity of the soil. আচ্ছা যাই হোক, এফিশিয়েন্ট যেটা বলা হচ্ছে যে ফুটিং এর কথা বলা হচ্ছে যে নর্মালি ফুটিং আমরা বিল্ডিং বা ছোটখাটো কালভার্ট এগুলোর নিচে দিয়ে থাকি, এই জন্য বিল্ডিং এর কথা বলা হচ্ছে এখানে স্ট্রাকচার হিসাবে। যে লোডটা এই ফুটিং এর মাধ্যমে মাটিতে ডিসিমিনেট করা হয়, এবং এফিশিয়েন্ট ফুটিং হলো সেইটা যেটা যে লোডটা যে তার ক্যাপাসিটি এক্সিড হওয়ার আগের মধ্যেই লিমিট রাখা হয় আর কি। নর্মালি ডিজাইনে করা হয় এমন ভাবে যে তার ক্যাপাসিটি এক্সিড না করে। All soil compress noticeably when loaded and cause the supportive structure to settle. Noticeably when loaded. When a load structure is loaded, আমরা আগেই বলছি it will be compressed, তাই তো? আমরা ইলাস্টিক ফর্মুলা অনুসারেও কম্প্রেসড হয়, আর প্লাস্টিক্যালি তো হবেই। অ্যান্ড যেটা হওয়ার সাথে সাথে ওই ম্যাটেরিয়াল কম্প্রেস করা মানে সয়েলও কম্প্রেস করছে, সুতরাং হোল স্ট্রাকচার সেটেল করে নিচের দিকে, দ্যাট ইজ দি সেটেলমেন্ট। If soil of the sufficient bearing capacity lies immediately below the structure, if this is the structure, এখানে যদি sufficiently bearing capacity থেকে থাকে, then the load can be spread by footing, can be spread by footing as shown. মানে স্প্রেড কিভাবে হচ্ছে লোড সেটা দেখো, যে এখানে কর্নার থেকে এভাবে ছড়িয়ে যায়, আসলে নিচে একটা প্রেসার বাল্বের মতো তৈরি হয়। পরবর্তীতে দেখবা যে এই বাল্বটার ব্যাপ্তি এরকম একটা থাকে, প্রেসার বাল্ব যেটাকে বলা হয়, ওই বাল্বের মধ্যেই যত ধরনের স্ট্রেনিংটা হয় সয়েলও কম্প্রেস করবে। তো ফলে তুমি যদি সয়েলের এই যে এরকম একটা ফুটিং, তার উপর লোড দেওয়া হচ্ছে, সয়েলগুলির মুভমেন্ট কিভাবে হচ্ছে, লোড গ্রাজুয়ালি ইনক্রিজ করছে, তার যদি একটা পিকচার নেওয়া হয়, গ্রেইনগুলি কি হচ্ছে, হাই রেজলিউশন পিকচার দেখা যায়, এই ধরনের একটা মুভমেন্ট হতে থাকে। তার পাশের সয়েলের চেয়ে তার আমি পরে একটা স্লাইড দেখাবো, দেখবো একটা ডিফারেন্ট টাইপ হয়। তো ফলে কম্প্রেস করার সময় পার্টিকেলগুলি ওরিয়েন্টেড হবে, তারা সেই যেন মোস্ট স্ট্রেস সেভাবে নিতে পারে, সেভাবে ওরিয়েন্টেড হয়ে যায় একটা পর্যায়ে।
তো আমরা বুঝলাম ফুটিং কি জিনিস, তেমনি ভাবে পাইলেও একইভাবে লোডিং হয়, এবং তাদের জন্য আমরা ইন জেনারেল ফাউন্ডেশনের স্টেবিলিটির জন্য কি কি রিকোয়ারমেন্ট আমাদের চিন্তা করতে হবে। A foundation is an integral part of the superstructure. The stability of structure depends upon the stability of the supporting soil. Whether a foundation is shallow or deep, the following basic requirements must be satisfied. যাই হোক না কেন, এটা শ্যালো হোক ডিপ হোক, স্টেবিলিটি নির্ভর করবে উপরে যাই বানানো না কেন, যতই স্টেবল বানানো না কেন, মাটি যেখানে তা সাপোর্ট করছে সেইটার স্টেবিলিটির উপরে ওভারঅল স্টেবিলিটি নির্ভর করবে। সেইটা গন মানে এভরিথিং গন, উপরের জিনিস যাই বানানো হোক না কেন কোনো লাভ নেই। দ্যাট ইজ স্টেটেড হেয়ার। তো ফলে সো ইম্পর্টেন্ট, সেইটা কোন কোন জিনিসগুলি আমাদেরকে দেখতে হবে আসলে। দি ফাউন্ডেশন স্ট্রাকচার মাস্ট বি প্রপারলি লোকেটেড উইথ রেসপেক্ট টু এনি ফিউচার ইনফ্লুয়েন্স হুইচ কুড অ্যাডভার্সলি এফেক্ট ইটস পারফরমেন্স। তার মানে তুমি যেখানে দিতে যাচ্ছ সেইখানে ফাউন্ডেশনের স্ট্রাকচার স্থাপন করার সময় খেয়াল রাখতে হবে ভবিষ্যতে অন্য কোনো এক্সটার্নাল রিজনে অথবা পাশের বাড়িতে কোথাও একটা বিল্ডিং বানাইতে যাচ্ছে বা কি লেভেলের বাড়ি বানাইতে যাচ্ছে, সেইটা করতে যে তোমার প্রবলেম হয় কিনা সেটাও চিন্তা করতে হবে। এইখানে পুরা কথাটাই কিন্তু নেভিউলাস, মানে নট স্পেসিফিক। মানে হলো যে লোকেটেড এমন জায়গায় উইথ রেসপেক্ট টু ফিউচার ইনফ্লুয়েন্স, যে ভবিষ্যতে কোন জায়গায় কোন বিল্ডিং হবে সেটাও কিন্তু মাথায় নিতে হবে, বাট ইউ নেভার নো হোয়াট এভার বিল্ডিং উইল বি দেয়ার। তো ফলে দিস ইজ হোয়াই ইট ইজ কল্ড নেভিউলাস, নট স্পেসিফিক। তো এই নন স্পেসিফিক জিনিস নিয়েই তোমাকে চিন্তা করতে হবে প্রথমে, হ্যাঁ, এটা মাথায় থাকতেই হবে, সাম সর্ট অফ থিঙ্কিং। নেবুলাস বলা হচ্ছে ইনভলভ মেনি ফ্যাক্টর, সাম অফ হুইচ ক্যানট বি ইভ্যালুয়েটেড অ্যানালাইটিক্যালি। অনেক জিনিস অ্যানালিটিক্যাল করবে, কারণ তুমি জানোই না কি স্ট্রাকচার হবে, বাট হুইচ মাস্ট বি ডিটারমাইন্ড বাই ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট। জাজমেন্টের মাধ্যমেই করতে হবে। ওকে ওকে সেই স্ট্রাকচার থেকে আমি দূরে সরে যাব, কতটুকু দূরে থাকবো, প্রপার্টি লাইন থেকে কত দূরে থাকবো, এইসব জিনিসগুলি চিন্তা করেই করতে হবে তোমাকে। দি ফাউন্ডেশন ইনক্লুডিং দ্য আর্থ বিনেথ, ফাউন্ডেশন বলতে শুধু যে কলামের নিচে যেই ফুটিংটা দেওয়া হচ্ছে সেটাই না, সেইটা অ্যান্ড দি সয়েল বিনেথ, তাই তো, সেইটা মিলেই কিন্তু ফাউন্ডেশন, এটা মনে রাখতে হবে। Foundation is not the structural part only, but where it is resting, that part, that soil part also included in the part in the foundation, because that pedestal, if I say about the footing, it's a kind of pedestal. Pedestal itself, its stability itself depends on the soil beneath. আবার অন্যভাবে যদি বলি, সয়েল বিনেথের অবস্থা দেখে সেটাকে ডিজাইন করা হয়েছে, নিচটা ঠিক না থাকলে উপরটাও ঠিক নাই কিন্তু, হ্যাঁ। The foundation, including the earth beneath, must be stable or safe from future, from failure. Failure থেকে সেফ থাকতে হবে, যে কোনো ফেলিউর যেন হইতে না হয় এই জিনিসটা আবার স্পেসিফিক। This part is rather specific, related to the stress and strain, ওভারলোডিং অ্যান্ড আনডিউর ডিফরমেশন এটসেট্রা, দিস উইল বি কনসিডার্ড। আমরা যদি স্ট্রেস স্ট্রেনের কথা বলি সবই আমরা ক্যালকুলেশন করতে পারি। এই পার্টটা স্পেসিফিক, যে হোয়েদার এই ফেলিউর কি হবে কিনা, স্ট্রাকচারাল ফেলিউর হবে না জিও টেকনিক্যাল ফেলিউর হবে, এই জিনিসগুলি এখানে আসবে। নাম্বার 3, দি ফাউন্ডেশন মাস্ট নট সেটেল অর ডিফ্লেক্ট সাফিসিয়েন্টলি টু ড্যামেজ দি স্ট্রাকচার অ্যান্ড ইম্পেয়ার ইটস ইউজফুলনেস। অ্যান্ড একটা বাদ পড়ে গেছে, যে স্ট্রাকচারকে ভেঙে ফেলবে অথবা তার ইউজফুলনেসকে ইম্পেয়ার করবে, এরকম ধরনের সেটেলমেন্ট হইতে পারবে না। অ্যান্ড বোথ, এই শর্তটা বোথ স্পেসিফিক অ্যান্ড নেবুলাস বলা হচ্ছে। অনেক ক্ষেত্রে স্পেসিফিক, যেমন কি ধরনের সেটেলমেন্ট হবে, কতটুকু সেটেলমেন্ট হবে এই সয়েলের মধ্যে আমরা কিন্তু মোটামুটি জানি, এবং কি পরিমাণ ভবিষ্যতে সেটেলমেন্ট হবে সেটাও আমরা হিসাব করতে পারি, হিসাব করিও আমরা, তাই তো। তারপরে কথা হলো যে সাফিসিয়েন্টলি এইটা সেটেলমেন্ট তো হবেই, সব তো বন্ধ করতে পারবো না। অ্যান্ড দ্যাট সেটেলমেন্ট হোয়েদার ইট ইজ সাফিসিয়েন্ট অর নট, হোয়েদার ইট ইজ ইনটলারেবল লিমিট অর নট, সেটা আবার কোন স্ট্রাকচার হবে সেটার উপর নির্ভর করবে। আবার পাশের বিল্ডিং এর পাশে কিছু একটা তৈরি করলে সেটা যে বেড়ে যাবে না তাও না। তো ফলে কিছু জিনিস আছে নেবুলাস আর নন স্পেসিফিক, কিছুটা আছে স্পেসিফিক। তো ফলে এই তিনটা রিকোয়ারমেন্ট তোমাকে চিন্তা করতে হবে, যে তিনটা রিকোয়ারমেন্টের মধ্যে সবগুলি কিন্তু ক্যালকুলেশন দিয়ে করা যাবে না, অনেক কিছু ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিয়ে করতে হবে। ঠিক আছে, প্রথম দিনে বেশি পড়া হয়ে যাচ্ছে কিনা। এই ওএইচপি তে একটা প্রবলেম হলো যে খুব দ্রুত গতিতে আগানো হয় আর কি।
তো ফলে স্টেবিলিটির জন্য আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট, একটা হলো যে প্রথমটা হলো যে তিনটা রিকোয়ারমেন্ট। প্রথমটা হলো পুরোটাই ভেগ, মানে নন স্পেসিফিক, যে আমি স্ট্রাকচারটা এমন জায়গায় বানাতে হবে যে ফিউচারে অন্য কোনো স্ট্রাকচার অন্য কোনো পাশে বিল্ডিং বানাইলেও যেন তার ইনফ্লুয়েন্স না হয়, হলেও যেন লিমিটের মধ্যে থাকে। তো ফলে ফিউচারে হবে কি হবে না আমরা যেহেতু জানি না, সেই জন্য এটাকে নেবুলাস বলা হচ্ছে। দ্বিতীয়টা হলো যে লোড এবং স্ট্রেস যেটা হচ্ছে সেটা কোনোভাবে যদি স্ট্রাকচারাল ফেলিওর বা কোনো ধরনের ফেলিওর যেন না হয়, সেইটা চিন্তা করতে হবে, হুইচ ইজ এনি ফেলিওর ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ক্যারেক্টারিস্টিক্স, হুইচ ক্যান বি অ্যানালাইজড থ্রু, we can do it. This is why it is called, defined as the specific. We'll get some specific value and we'll compare with some specific value, then we can decide okay this structure is stable. আমরা যেমন তোমরা যেমন এই যে বিম ডিজাইন করার সময় তোমরা করো, ওকে ফ্যাক্টর অফ সেফটি ইজ দেয়ার, এই একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আমরা FY কে আমরা FS বানিয়ে নিলাম, দেন এটা দিয়ে আমরা ওয়ার্কিং লোডে কম্পেয়ার করি, তাই তো? সেই পরিমাণ রেনফোর্সমেন্ট দিয়ে দিলাম। তো দিস সর্ট অফ ক্যালকুলেশন অলসো ভ্যালিড হিয়ার। Then and from that calculation we can say okay this structure will be really stable under the footing in the soil, ঠিক আছে? তো দিস পার্ট ইজ স্পেসিফিক। আবার এই পার্টে এসে বলা হচ্ছে যে সেটেলমেন্ট হতে হবে, সেটেলমেন্ট হবে, এবং সেই সেটেলমেন্ট সাফিসিয়েন্টলি ড্যামেজ মানে লিমিটেড সেটেলমেন্ট হইতে হবে, যেন এমন পরিমাণ ড্যামেজ তৈরি না করে যে বিল্ডিংটা ওয়ার্কেবলই থাকবে না। আচ্ছা, কিভাবে ওয়ার্কেবল থাকে না? যেমন ধরো একটা বিল্ডিং, এই যে আমরা প্রায় সময় টিভিতে শুনি যে বিল্ডিং কাত হয়ে গিয়েছে, রাজুকের লোকজন যে বিল্ডিং এর লোকজনকে সবাইকে ইভাকিউট করে নিয়ে যাচ্ছে। কারণটা কি? বিল্ডিং কাত হয়েছে, বিল্ডিং তো ভেঙে পড়ে নাই। বিল্ডিং কাত হয়েছে মানে হলো সেটেলমেন্ট একটা লিমিট এক্সিড করে গেছে, এবং এই কাত হয়ে যাওয়ার পর এটার ইউজফুলনেস উইল বি ইম্পেয়ার্ড। কারণ এই বিল্ডিং তুমি দেখে যদি তুমি ভাবো বিল্ডিং কাত হয়ে আছে, তুমি তো ভয়ে ঢুকবে না। উপর সুপারস্ট্রাকচার এবং বিল্ডিং এর প্রেজেন্ট কন্ডিশন হয়তো বা উইল অ্যালাউ ইউ টু স্টে দেয়ার, বাট সাইকোলজিক্যালি ইউ ক্যানট। দ্যাট ইজ দি হলো হ্যাঁ স্যার, একটা বিল্ডিং যদি কাত হয়ে যায়, এটা কি স্যার হচ্ছে ডিজাইনের ফল্ট নাকি স্যার এটা সয়েলের ফল্ট? ডিজাইনের ফল্ট। সয়েলের ফল্ট হবে কোত্থেকে? সয়েল তো যেটা ছিল সেখানে ছিলই। মানে স্যার একটা সাইড কাত হয়ে যাওয়া মানে একটা সাইডের সেটেলমেন্ট তো স্যার বেশি হচ্ছে, তাই না? তো মানে যখন ফাউন্ডেশন ডিজাইন করে তখন কি স্যার ইউনিফর্ম সয়েল ধরে ডিজাইন করে না? মানে আমি জানি না তো, এই জন্য জিজ্ঞেস করছি। সেই জন্য তোমাকে ওই যে যেখানে একটু আগে যেটা বলা হয়েছিল যে যেই ফুটিং গুলি পাশাপাশি ছিল বা দূরে একই স্ট্রাকচারের নিচে, তোমাকে সেম সেটেলমেন্ট এনশিওর করতে হবে। তো তুমি যদি এই যে একটা জিনিস হলো তোমার এক্সপ্লোরেশন ঠিক মতো করতে হবে, সয়েল প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে। আমরা যখন ডিজাইন করি মোস্ট কেসেসে সেগুলো ঠিক মতো করি না, এত অ্যানালাইসিস করতে যাই না। আমাদের ইঞ্জিনিয়াররা মোস্ট কেসেসে অ্যানালাইসিস করতে যায় না, সে ধরে নেয় যে আর মোটামুটি হবে। মোস্ট কেসেসে নেগলিজেন্সির জন্য, ইঞ্জিনিয়ারের নেগলিজেন্সির জন্য সেটা হয়েছে, ডিজাইনারের। এটা একটা। আরেকটা হলো ল্যান্ড ওনাররাও নর্মালি টাকা পয়সা খরচ করতে চায় না। বুঝতে পারছো, মাটির নিচে টাকা খরচ করতে কেউ চায় না। তুমি যদি দেখো ওই যে একটু আগে যেটা বললাম, ফাউন্ডেশনের 30% কস্ট ইজ ইনভলভ ইন দি ফাউন্ডেশন। এখন এই 30% কস্ট কিন্তু হিউজ। বিল্ডিং দেখার আগেই কিন্তু বহু খরচ হয়ে যাচ্ছে মাটির নিচেই। কেউ এটা চায় না। নর্মাল ইভেন ইঞ্জিনিয়ারও এটা চায় না, নন টেকনিক্যাল লোক তো কোনোদিনও চাবে না। ফলে এই যে ইনভেস্টিগেশন এভরিথিং ইজ মানে অনেকটাই কম্প্রোমাইজড হয়ে থাকে, ঠিক মতো হয় না। এটা হলো একটা দিক। আরেকটা হলো ইঞ্জিনিয়ার সাহেবরাও ঠিক মতো জানে না ফাউন্ডেশন ডিজাইনের লোকজন খুব কমই আছে দেশে, এই হলো প্রবলেম। তো এইটা ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং ফেলিওর। এবং আমাদের দেশে মানে এটা ইঞ্জিনিয়ারদের জন্য সুখকরও বটে, অ্যাকাউন্টেবিলিটি নাই। কোনো ইঞ্জিনিয়ারের ধরবেও না, খুঁজেও পাবে না, কেউ সিগনেচারও করে না। বিল্ডিং আবার ল্যান্ড ওনার নিজে বানিয়ে ফেলে। ইজ এ নন টেকনিক্যাল পারসন, নিজে রাজমিস্ত্রি থেকে শুনেও অনেক ক্ষেত্রে বিল্ডিং বানায়। তো এই কারণে এনিওয়ে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ওয়াজ হিউজ, যে কারণে বিল্ডিং একদিকে কাত হয়ে গেছে। আচ্ছা, এখন বিল্ডিং একটু কাত হয়ে বিল্ডিং বেশি কাত হয়ে যায় না। অনেক ক্ষেত্রে হয়েছে কি, ধরো 2-3 ইঞ্চি হয়তো কাত হয়ে গেছে বেশি, সেটাও কিন্তু তুমি যদি নোটিস করতে পারো এটা কাত হয়ে গেছে, দেন তুমি কিন্তু বিল্ডিং এ থাকতে পারবে না। ইট ইজ নট পারমিটেড। এটা হলো একটা দিক। রাজুক এসে এটা কখনোই এটা অ্যালাউ করবে না। তার কাজ হলো রেগুলেটরি, যেহেতু সে ভেঙে দিবে, ভেঙে ফেলার জন্য বলবে এটা যদি সত্যি হয়ে থাকে। কিন্তু অ্যাজ এ ল্যান্ড ওনার তুমিও কিন্তু গোপন বেশি রাখতে পারবে না।
কারণ তুমি বুঝলা, ঠিক আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি কিন্তু সবাই সহজে বুঝবে না। তুমি যদি বুঝো, তুমি নিজেও বাসা থাকতে পারবে না। দ্যাট ইজ দি সাইকোলজিক্যাল এফেক্ট। সেই জন্য বলা হয়েছে ইম্পেয়ার টু ইটস ইউজফুলনেস, স্ট্রাকচারালি এখনো ভেঙে পড়ে নাই, বাট ইউজফুলনেস এর জন্য এটা ফিজিবল না। তো ফলে a lot of things to be considered. Selection or type of foundation, এগুলি ধরো এখন যে কথাগুলি বলা হচ্ছে, all these things আর মোটার আগে বলা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি। তুমি যখন ডিজাইন করতে যাবা, লট অফ থিংস উইল বি দেয়ার, কামিং দেয়ার, বাট থিঙ্কিং প্রসেসটা এই জিনিসগুলি ব্যাকইয়ার্ডে থাকলে তুমি তখন বুঝবা আর কি, ওকে এটার সাথে এটা লিঙ্কেজ আর কি। হ্যাঁ, প্রত্যেকটা লাইনের সাথে বহু কথা বলা যেতে পারে, বই খুললে অনেক কথা তুমি পাবা, বাট you will become more confused after reading all those things. হ্যাঁ, খুব বেশি কিছু পড়তে যাও না, এগুলোর মধ্যে লিমিট থেকে কিছু কিছু পড়ার চেষ্টা করো, বাট don't go too much. The most important factors to be considered, because in case of selection of type of foundation, number 1, the function of the structure and the loads it must carry. যে স্ট্রাকচার তৈরি করতে তার ফাংশনটা কি এবং কি পরিমাণ লোড আসবে, এটার সাথে লোডিং এর সাথেও সম্পর্ক আছে, ফাংশনালিটি। যেমন ধর ফাংশনালিটিটা কি, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং একরকম, একটা কমার্শিয়াল বিল্ডিং একরকম, একটা স্কুল আরেক রকম। তিনটার ফাংশনালিটি 3 রকম। রেসিডেন্সিয়াল বিল্ডিং একটা চিন্তা করো, একটা ফ্ল্যাটের মধ্যে কয়টা লোক থাকে? একটা 1000 বা 1200 স্কোয়ার ফিট অথবা 3000 স্কোয়ার ফিট। সামটাইমস বেশি বড় লোকেরা বড় ফ্ল্যাটে থাকে, মানুষ থাকে কিন্তু 3 জনই। আর যাদের পয়সা একটু কম, তারা হয়তো 800 স্কোয়ার ফিটও থাকে, কিন্তু মানুষ 3 জন, কিন্তু 3 জন 4 জন, এর বেশি না। বাট অকেশনালি কালে বদলে 10-15 জন হবে কোনো একটা প্রোগ্রাম হলে, এটা ছাড়া কিন্তু কিছু নাই। কিন্তু কমার্শিয়াল মানে কি, একটা ধরো মার্কেট, এখানে তো বহু লোক যাচ্ছে, একই দোকানে হুমড়ি খেয়েও পড়ছে অনেক সময়। মেবি পুরো স্ট্রাকচার একসাথে নাই, বাট ইউ ক্যানট সে যে কোনো পুরো স্ট্রাকচার একসাথে থাকবেও না। তো ফলে এই আনসার্টেনিটি উইল বি দেয়ার, বাট বহু লোকের সমাগম হবে কমার্শিয়াল। আবার ধরো স্কুল তো রেসিডেন্সিয়াল না, তাই তো। তো সেখানে বহু, যেমন আমাদের বইটার একটা ক্লাসরুমে অনেক ছাত্র সমাগম হয়। তো ফলে এক একটা লোডিং, এক একটা ইম্পর্টেন্স এক এক রকম, সরি, লোডিং একরকম, তারপর ইম্পর্টেন্স আরেক রকম। ইম্পর্টেন্স যেমন আমি যদি পদ্মা ব্রিজের ইম্পর্টেন্সের সাথে চিন্তা করি, একটা বাসার ইম্পর্টেন্স, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা বাসা ভেঙে ফেলা সম্ভব, কাত হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু পদ্মা ব্রিজ কিন্তু কাত হইতে দেয়াই যাবে না। ইটস ভেরি এক্সপেন্সিভ। ওয়ান টাইম তুমি 100 বছর জন্য বানিয়েছো, আবার বানাইতে পারবে না। কিন্তু একটা বাসা 4-5 তলা 5 তলা একটা বিল্ডিং, এটা ভেঙে আমি 10 তলা বানাই ফেলতে পারি যে কোনো সময়, ওকে এটা লাভজনক, ভেঙে ফেললাম, কিন্তু ওইটা করা যাবে না। তো ফলে how much you spend in the structure on foundation will dictated by the importance of the structure also. যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং এর চেয়ে আবার কমার্শিয়াল বিল্ডিং এর চেয়ে স্কুল কলেজ ইম্পর্টেন্স বেশি। বিল্ডিং ভেঙে যাক, স্কুল কলেজ তো পড়াশোনা তো চালিয়ে যেতেই হবে, সেটা রাখতে হবে। আবার সেই স্কুল আবার অনেক সময় কি বলবো, ডিজাস্টারের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ইউজ হয়। তো ফলে তার ইম্পর্টেন্স ভিন্ন। তুমি যখন বিএনবিসিতে অ্যানালাইসিস করতে যাবা, ইভেন ফর দি স্ট্রাকচারাল পার্ট, সুপার স্ট্রাকচারাল পার্ট, তুমি তাকে ইম্পর্টেন্স ফ্যাক্টর দিয়ে দেওয়া হচ্ছে, যে স্ট্রাকচার যত ইম্পর্টেন্ট তার মধ্যে একটা ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 মোর দেন 1 একটা ভ্যালু দিয়ে গুণ দেওয়া হয়। ফলে অল দি এক্সপেন্সেস উইল বি ইনক্রিজ বাই সে 1.5 সামথিং উইথ দ্যাট ফ্যাক্টর অলসো। তো ফলে এই জিনিসগুলো মাথায় আসতে হবে, মাথায় ব্যাক ইন মাইন্ড রাখতে হবে। নাম্বার 2, দি সাবস্ট্রাকচার কন্ডিশন অফ দি সয়েল। যে স্ট্রাকচার একটা বানাবার চিন্তা করছো, সাবস্ট্রাকচার নিবে কিনা সেটাও চিন্তা করা লাগবে। যদি না নেয়, তো না নিলে কি হবে আমরা জানি, ঠিক আছে। আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন ফাউন্ডেশন দেই, আমরা প্রথমেই চাবো শ্যালো ফাউন্ডেশন দিতে, যে কোনো স্ট্রাকচারে। সব জায়গায় দেওয়া যাবে না। ব্রিজ বানাইতে যাবো শ্যালো ফাউন্ডেশন কখনোই সম্ভব না। একটা 20 তলা বিল্ডিং বানাইতে যাবো শ্যালো ফাউন্ডেশন কখনোই সম্ভব না। সেগুলো হলো তোমার বর্ডার লাইন, এটা ক্রস করতেই হবে। কিন্তু নর্মালি একটা 4 তলা বিল্ডিং বানাতে যা আমি চাবো একটা শ্যালো ফাউন্ডেশন দিতে, প্রথমে চেষ্টা করবো সেইটা। চেষ্টাটা কি? এটা হলো তোমার কম্প্রোমাইজ করতে হবে সয়েলের সাথে। ওকে, তুমি মাটির নিচে সাবসারফেস কন্ডিশনে কি অবস্থা সয়েল আছে,
যে সেইটা তোমাকে একটা প্রসেস ফলো করে যাইতে হবে, ওকে সেটেলমেন্ট বেশি হচ্ছে কিনা বা ক্যাপাসিটি নিচ্ছে কিনা, লোড যেটা আসতেছে, যদি না নেয় তোমাকে আরো নিচে ডেপথে যেতে হবে। যেতে যেতে যখন সয়েল অ্যালাউ করছে না, সফট সয়েল নিচে, তোমাকে তো ডিপ ফাউন্ডেশনে যেতে হবে। তার মানে যেই স্ট্রাকচারে বানাচ্ছ তার সাবসারফেস কন্ডিশন তোমাকে অ্যাসেস করতে হবে, এটার সাথে এটা লিঙ্ক করেই তোমাকে চিন্তা করতে হবে। আবার অনেক ক্ষেত্রে তুমি এরকম একটা স্ট্রাকচার চিন্তা করতেছো, নিচে এটা বানানোই যাবে না, নিচের এই সয়েলের কন্ডিশন এমনও হইতে পারে। তো সেই জিনিসগুলি আসবে। দি ইম্পর্টেন্স অ্যান্ড কস্ট অফ দি সুপারস্ট্রাকচার, এই দুইটার পরেই আসলে ইম্পর্টেন্স অ্যান্ড কস্ট অফ দি সুপারস্ট্রাকচার। যে সুপারস্ট্রাকচারের ইম্পর্টেন্সটা কি সেইটা, তার সাথে কস্ট উইল বি অ্যাসোসিয়েটেড। যদি বেশি ইম্পর্টেন্স না থাকে, আমি বেশি খরচ করতে যাব না, লেট ইট ডেমোলিশ, মেবি ছোটখাটো যদি কোনো ডিজাস্টার হয় ভেঙে গেলে যাক। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হলো এটা ভাঙ্গা যাবেই না। যেমন ধরো রূপপুর পারমাণবিক কেন্দ্র, যত বড় ডিজাস্টার হোক, এটার কিন্তু ফাটা মানে কোনো জায়গায় লিকেজ হোক, সেটা কিন্তু অ্যালাউই করা যাবে না। অন্য জায়গায় অসুবিধা নেই, অ্যালাউ হলেও ফেটে যাবে, ঠিক করবো, না হলে কি আর হবে, সমস্যা হবে না, খুব একটা বেশি সমস্যা হবে না। কিন্তু রূপপুরে এটা কখনোই করা যাবে না। অ্যান্ড দেন ফাউন্ডেশন কস্ট বহুগুণ বেশি হবে অন্য স্ট্রাকচারের তুলনায়। উইদিন 30% এটা হবে না, ফাউন্ডেশনের সব টাকা হয়তো যাবে। তো ফলে এই ইম্পর্টেন্স এগুলির সাথে তোমার চিন্তা করতে হবে। অল দি ফ্যাক্টরস অ্যাবাভ আর ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্ক, এই তিনটার কথা বলা হচ্ছে। ইফ দি স্ট্রাকচার ইজ অফ ইম্পর্টেন্ট টাইপ subjected to heavy loads, the type of foundation must be such that it gives stability under all adverse conditions. সেইটা হইতে হবে। সব অ্যাডভার্স কন্ডিশন কি কি আসতে পারে সবই চিন্তা করতে হবে। লোডিং কন্ডিশন কি কি আসতে পারে, লোড কম্বিনেশন সবই চিন্তা করতে হবে। পাশের বাড়িতে কেউ কিছু বানাইতে গেলে কিছু, সেটাও চিন্তা করতে হবে। সব অ্যাডভার্স কন্ডিশন চিন্তা করে সেটাকে ডিজাইন করতে হবে। পসিবলি ইন সাচ কেসেস কস্ট মাইট নট বি মেজর ফ্যাক্টর ফর কনসিডারেশন। আসলে কস্টটাকে তখন এই যে এটা আমি বিয়ার করতে পারছি কিনা এটাই একমাত্র কনসিডারেশন হবে। উইদাউট দ্যাট, যে ইঞ্জিনিয়ারদের একটা বড় থিঙ্কিং যেটা ছিল, যে হোয়েদার দি ডিজাইন ইজ কস্ট এফেক্টিভ অর নট, সেটা কিন্তু ইঞ্জিনিয়ারদের ইয়ার মধ্যেই পড়ে, এথিক্সের মধ্যেই পড়ে। তুমি একটা ডিজাইন করে দিলা, ডেফিনেটলি তোমাকে চিন্তা করবে হোয়েদার ইট ইজ কস্ট এফেক্টিভ অর নট। ইউ উইল হ্যাভ লট অফ অল্টারনেটিভস, ইভেন ইন কেস অফ ফাউন্ডেশন। বুঝতেই পারছো, তুমি কিন্তু ওনারকে, এমপ্লয়ারকে মেরে ফেলতে পারো। Foundation cost is something like that. If you change from one which is the most cost effective, এটাকে তুমি যদি একটু ম্যানিপুলেট করে অন্যটাই নিয়ে যাও, it will be very very expensive and it may kill the employer also. তুমি তাকে বহু টাকা খরচ করাতে নিয়ে যেতে পারো, কিন্তু সেটা তোমার এথিক্যালি কি তুমি পারো কিনা অ্যাজ এ ইঞ্জিনিয়ার, তুমি কিন্তু এটা পারার কথা না, তোমার করা উচিতও না। তোমার উচিত হলো সব অনেকগুলো অল্টারনেটিভ দেখা, ফিজিবল অল্টারনেটিভগুলি ভিজুয়ালাইজ করা, এবং সেই আইসাইটটাই তোমার ডেভেলপ করতে হবে। আর তুমি হয়তো এই কোর্সে সব ডিজাইন তো ওইভাবে শিখবে না, আইসাইটটা হয়তো কিছুটা ডেভেলপ করবে, এবং 4-5 বছর কাজ টাজ করলে হয়তো অনেক কিছু আইসাইট ডেভেলপ হবে। দেন তোমাকে কস্ট এফেক্টিভিটি চিন্তা করতেই হবে। বাট ইন কেস অফ দ্যাট স্ট্রাকচার্স, যেগুলি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেগুলি কথা বলা হলো, এগুলি বলে এটা চিন্তাই করা হবে না। কস্ট কোনো ব্যাপারে না, যেই কস্টই হোক না কেন সেই দিকেই যাবে, সেটাই করা হবে। তা আমরা আজকে এই পর্যন্তই থাকি। এখানেই শেষ করছি আজকে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ঠিক আছে। আর আমি এই পুরা ম্যাটেরিয়াল আপলোড করে দিচ্ছি, ভিডিওটা সহ তো দিয়ে দিব। তোমরা এইটা তো 3-4 ক্লাসে শেষ করবো। আজকে যে পেজগুলি ইয়ে করলাম এটা দেখো, এটার সাথে বইয়ের সাথে কোরিলেট করে পড়তে পারো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।